প্রস্তুতি আর থাকবে না। সেজন্য আমি বলবো, পীর সাহেব চরমোনাই, রাতে নয় দিনে ভোট চাই। পীর সাহেব চরমোনাই, গণতন্ত্র ফেরত চাই। পীর সাহেব চরমোনাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক যুব নেতা নাদিম হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই যুব কনভেনশনের সম্মানিত প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই, সম্মানিত সভাপতি সহ বিশেষ অতিথিগণ, স্টেজে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট এই তরুণ তুর্কিগণ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিবাদন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলনের এই তরুণ কাফেলা নিজেদের বুক চেতিয়ে রাজপথে বাংলার মানুষ এবং বাংলার অধিকারের জন্য কিভাবে জীবনকে বাজি রেখে কাজ করে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দেখেছে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এই তরুণ তুর্কিগণ বাংলার মাটি ও মানুষের অধিকারের পক্ষে নিজেদের বুক চেতিয়ে দাঁড়িয়েছে। অতএব স্বাধীনতা অর্জন করবার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমরা এই স্বাধীনতা অর্জন করেছি বুকের তাজা রক্ত দিয়ে, আমাদেরকে এই স্বাধীনতা রক্ষাও করতে হবে। আর কোন চাঁদাবাজিকে সহ্য করা যাবে না, আর কোন জুলুমবাজির জায়গা বাংলার জমিনে হবে না। অতএব আপনাদেরকে আবারও এই জাতীয় যুব কনভেনশনে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা আমাদের ঐক্যের হাতকে আরো শক্তিশালী করি, যে কোনো জালিমকে মোকাবেলা করতে একসঙ্গে নিজেদের বুককে ঢাল করে রাজপথে দাঁড়াই। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জাতীয় যুব কনভেনশনের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা খলিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় যুব কনভেনশনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলার লাখো কোটি মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমবেত ভাইয়েরা, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, যেই দেশ, যেই সমাজ যুবকদের মেধাকে গুরুত্ব দেয়, যেই রাষ্ট্র শ্রমিকদের শ্রমকে যত বেশি গুরুত্ব দেয়, সেই রাষ্ট্র তত বেশি উন্নত হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, স্বাধীনতার আগেও এই দেশের শ্রমিক শ্রেণী ছিল সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি বঞ্চিত। আর স্বাধীনতার পরেও গত 53 বছর ধরে এই দেশের শ্রমিক শ্রেণী সবচেয়ে বেশি অবহেলিত রয়েছে। আমরা আশা করেছিলাম গত জুলাই বিপ্লবের পর বৈষম্য দূর হবে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি সে জুলাই বিপ্লবের পরও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায় নাই। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না,
ইসলামী সমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। প্রিয় ভাইয়েরা, আগামীতে যদি আমরা হযরত পীর সাহেব হুজুর চরমনাইকে সংসদে নিয়ে ইসলামী সমনীতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে, যুবকরা তাদের ন্যায্য অধিকার পাবে, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে, শ্রমিকরা রেশনিং কার্ড পাবে। কথায় কথায় শ্রমিক আদায় করা যাবে না, শ্রমিকদেরকে তাদের রেশনিং কার্ড দিতে হবে, শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের পরিবারের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে, যুব এবং শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ইসলামী যুব আন্দোলনের আজকের এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পায়, পীর সাহেব চরমনাই। আজকে আমাদের কাছে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয়ভাবে। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশের সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম উলামারা। আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় করেছে তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামিক। আজকে আমরা চাই যে আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনের বাংলাদেশ চরমনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। সেটা আমরা চরমনাই হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, 1971 সালেও দেখেছি, পরবর্তীকালে এই 5 তারিখের ঘটনা আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লায় আপনারা পাহারা দিয়েছেন। কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, তবেই আমরা একটা সুখী, সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো। ধন্যবাদ সবাই। জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ কে এম আতিকুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ কে এম আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় যুব কনভেনশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব চরমনাই সহ জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী যুবক ভাইয়েরা, সময় কম, বাংলাদেশে রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ চলছে, কিন্তু কিছু কিছু রাজনীতিবিদগণ বলছেন যে এত সংস্কার প্রয়োজন নাই, দ্রুত একটা নির্বাচন দেন, নির্বাচন হলে যারা নির্বাচিত হবে তারা গিয়ে সংস্কার করবে। আমার মনে হয় এটা বাংলাদেশের 1% মানুষও বিশ্বাস করে না যে আগে যারা এক সময় ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল তারা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের ভালো কাজ করবে, সংস্কার করবে। আমরা বলতে চাই, আপনার নির্বাচনের কথা পরে বলবেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অভ্যুত্থান পরবর্তী সরকার। সরকারের মূল কাজ হলো সংস্কার করা। যেই কারণে যুবকরা, ছাত্ররা জীবন দিয়েছিল, সেই কাজ না হওয়া পর্যন্ত নির্বাচন যেন তেনভাবে দিলে এই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না, জনগণেরও কোনো ফায়দা হবে না। বন্ধুগণ, গত কয়েকদিন আগে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে বর্তমানে যুবক বেকার আছে 1 কোটি যুবক। বাংলাদেশে 1/3 হলো যুবক। দেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়,
6 কোটি হলো যুবক। এই যুবকদেরকে বেকার রেখে, এই যুবকদেরকে অবহেলিত রেখে এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে না। যুবকদেরকে দেশের সর্বস্তরে এগিয়ে দিতে হবে, রাষ্ট্র সংস্কারে তাদেরকে কাজে লাগাতে হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যুবকদেরকে স্থান দিতে হবে। বয়স্ক যারা আছেন, যারা রিটায়ার্ড পারসন, তাদেরকে আমাদের যুবকদের মাথার উপরে রেখে যুবকদেরকে মূল স্টিয়ারিং দিতে হবে, তাহলে এই দেশ এগিয়ে যাবে। এই দেশের যুবকরা গণ অভ্যুত্থান যেমন করেছে, আগামী দিনে গণ বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের। মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে প্রাইভেট কারে করে দিয়েছিলাম বাসায় সংগ্রামী উপস্থিতি, সব হারিয়ে ৫৩ বছর যাবৎ এই জাতি তুষের আগুনে জ্বলছে। বিশেষ করে বিগত 15 বছর সকল জুলুমের সীমা লঙ্ঘন করা হয়েছে। আমরা চেঙ্গিস খার নাম শুনেছি, খালাকু খার কথা শুনেছি, রানী ইসাবেলার কথা শুনেছি, অশোকার কথা শুনেছি, মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে। আমরা আবু জেহেল নমরুদের কথা শুনেছি, কিন্তু দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার জন্য এইভাবে গোলামি চুক্তি করে এরকম কোনো জালেমের কথা শুনি নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন নামকে অস্ত্রের শুল্কের পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে ভারতের গাড়ি আসবে, তার ভিতরে বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখার কোনো অধিকার আমাদের থাকবে না। ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানি যে ডেভেলপ করতেছে, সে মিরটসরাইতে 900 একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে। সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয়, নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়, নাকি কুকি চিনকে সহযোগিতা করা হয়, সেটা দেখার পর্যন্ত আমার অধিকার থাকবে না। এরকমভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশের যত মোটরসাইকেল দেখবেন ইন্ডিয়ান, যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান, সিএনজি দেখবেন ইন্ডিয়ান। এমনকি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত প্রেস থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এভাবে বলতে থাকলে সারা রাত্র বললেও শেষ হবে না। যার ফলশ্রুতিতে 28,600 কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে জুলুম, আইনাঘর, আলেম ওলামা সহ এমন কোনো অন্যায় নাই যা এই ফেসিবাদ পতিত সরকার করে নেই। সংগ্রামী বন্ধুগণ, আমার দেশের লক্ষ লক্ষ যুবক দেখা বেকার, শিক্ষিত যুবক, সেখানে ভারতে প্রায় 6 লক্ষর উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে। বৈধ অবৈধ মিলে 22 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে। আজকে আল্লাহ পাকের শুকর, এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্ত এবং আবু সাইদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি, কিন্তু এখনো বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই। এখনো ষড়যন্ত্র চলছে। অনেকে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে, ভারত নির্বাচন চায়, অনেকে তারাও নির্বাচন চায়, গণতন্ত্রের দোহাই দেয়। আমি জিজ্ঞাসা করি, আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন? 72 নাকি 91 নাকি 96 গণতন্ত্র, নাকি 2001 গণতন্ত্র, যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে? এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না। বন্ধুগণ, এই ভোটের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমাদের মহতারাম আমির বলছেন পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। যদি পিআর পদ্ধতির নির্বাচন দেওয়া হয়
এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয় বেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয়। এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না। এই জালেম মুক্ত বাংলাদেশ করতে হবে। পিওর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো ভোটে। আর বিগত দিনের আগের সেই নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। মনে রাখবেন, ইসলামপন্থীরা যদি জোট করে, সিপিবি সহ বামপন্থীরাও জোট করবে। দুই ভাগে যখন দেশ ভাগ হবে, বিদেশি পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। বাংলাদেশের যে সমস্ত ফেসিবাদের দোসররা আছে, প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে। কাজী জোটেও মুক্তি নাই, ভোটেও মুক্তি নাই। মুক্তির একমাত্র পদ্ধতি হলো পিয়ার। আমি সকলকে আহ্বান রাখবো, আজকে এই যুব কনভেনশন থেকে যাওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করবো পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য, এই আশাবাদ ব্যক্ত করে। আরেকটা কথা না বলেই নয়, গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাসসিরে কোরআন আসছে, নতুন মুফাসসিরে কোরআন। তিনি তাফসীর করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসসির হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আমরা যদি তাফসীর করে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনার সাথে সম্পর্ক হলো ওই মুদির সাথে, ভারতের সাথে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, এই কথা বাংলার সঙ্গে চলবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সমাজ বন্ধুরা,